আসসালামু আলাইকুম। আজকে আমরা ডেটা সায়েন্সের উইক 3 এর টপিকগুলো কভার করব। এখানকার সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে প্রবাবিলিটি অফ স্যাম্পলিং, নন প্রবাবিলিটি অফ স্যাম্পলিং। এই ২ টা এবং এখানকার ম্যাথ হিসেবে আসতে পারে আউটলিয়ার। লেয়ার থেকে ম্যাথ আসতে পারে অ্যান্ড এখানে আছে মিন, মোড এবং মিডিয়ান। এই ৩ টা থেকে ১ মার্কের ম্যাথ আসতেও পারে আবার নাও পারে। সো বাট আউটলিয়ার থেকে ম্যাথ আসবেই। সো এখানকার সবথেকে ইম্পোর্টেন্ট কি? ইম্পোর্টেন্ট হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং অ্যান্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং। সো আমরা উইক 3 টপিক গুলো শুরু করি। ফার্স্টে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে স্ট্যাটিস্টিকের একটা ইন্ট্রোডাকশন দেয়া আছে। হোয়াট ইজ স্ট্যাটিস্টিক? স্ট্যাটিস্টিক ইজ আ স্টাডি অফ দ্য কালেকশন, অর্গানাইজেশন, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন, প্রেজেন্টেশন অফ ডেটা। সো স্ট্যাটিস্টিকটা আমাদের ডেটাগুলোকে এই পাঁচটা কাজ করে। কি কি কাজ করে? একটা হচ্ছে কালেকশন করে, অর্গানাইজ করে, অ্যানালাইসিস করে, ইন্টারপ্রিটেশন করে অ্যান্ড প্রেজেন্টেশন করে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিকের মূল কাজ। এবং উইথাউট ডেটা স্ট্যাটিস্টিক ইজ নট পসিবল। মানে ডেটা ছাড়া স্ট্যাটিস্টিক পসিবল না। কারণ হচ্ছে যে আমাদের সকল ডেটাগুলোকেই তো ডেটা নিয়েই তো স্ট্যাটিস্টিকের কাজ। সো স্ট্যাটিস্টিকের মূল হচ্ছে ডেটা। এবং তারপরে হচ্ছে আমাদের টাইপ অফ স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক হচ্ছে ২ টাইপের হয়। একটা হচ্ছে ডিসক্রিপটিভ, আরেকটা হচ্ছে আ ইনফারেনশিয়াল। সো এই ২ টা হচ্ছে স্ট্যাটিস্টিকের টাইপ। ডেসক্রিপটিভ কি করে? ডেসক্রিপটিভ কি করে? এটা হচ্ছে সামারাইজ করে এবং আমাদের ডিসক্রাইব করে। আমাদের যে ডেটা সেট তাকে সামারাইজ করে এবং ডিসক্রাইব করে। এর মধ্যে হচ্ছে মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং হচ্ছে ভ্যারিয়েন্স। এই ৬ টা। সো এখানে আমরা হচ্ছে এই ৪ টা এবং এই ১ টা এই ৩ টা এবং এই ১ টা টোটাল ৪ টা পড়বো। এবং আসি হচ্ছে ইনফারেনশিয়াল। ইনফারেনশিয়াল কি করে? আমাদের ডিসিশন মেকিং এ হেল্প করে। আমাদের যে ডেটা গুলো থাকবে তার একটা ডিসিশন মেকিং করতে হবে, তো সেখানে হেল্প করে। এর মধ্যে পড়ে হচ্ছে হাইপোথিসিস এবং রিগ্রেশন অ্যানালাইসিস। এবার আসি হচ্ছে টাইপ অফ ডেটা। ডেটা হচ্ছে ২ টাইপের হয়। একটা হচ্ছে প্রাইমারি ডেটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। আমাদের রিসার্চার যেটা কালেক্ট করে, যেটা নিজে কালেক্ট করে বা তার যে টিম থাকে, টিম দ্বারা কালেক্ট করে সেটা এই যে হিমসেলফ অথবা টিম, সেটা হচ্ছে প্রাইমারি ডেটা। সেকেন্ডারি ডেটা হচ্ছে ডেটা কালেক্ট করে না, ডেটাগুলো কোনো একটা সোর্স থেকে পিক করে। এবং আমাদের সেকেন্ডারি ডেটাতে অলওয়েজ সোর্সের ডেটা সোর্স মেনশন করা লাগে। So, আমাদের ডেটা হচ্ছে ২ প্রকার, একটা হচ্ছে প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা। এবং স্ট্যাটিস্টিক কি করে? স্ট্যাটিস্টিক হচ্ছে কালেকশন, অর্গানাইজেশন, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডেটা। এইগুলো হচ্ছে প্রেজেন্ট করে। স্ট্যাটিস্টিক ২ টাইপের হয়। একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর একটা হচ্ছে ইনফারেনশিয়াল। তো ডেসক্রিপটিভ কি করে? আমাদের সামারাইজ করে, ডিসক্রাইব করে। ইনফারেনশিয়াল কি করে? ডিসিশন মেকিং হেল্প করে। তো এই টপিকটা আমাদের শেষ। এবার আসি হচ্ছে পপুলেশন অ্যান্ড স্যাম্পল। পপুলেশন কি আর স্যাম্পল কি? পপুলেশন হচ্ছে অনেকগুলো আইটেম একসাথে কালেক্ট করা হচ্ছে যে আমাদের পপুলেশন। তো কালেক্ট অল দ্য আইটেম, সকল আইটেম গুলোকে কালেক্ট করবার এক জায়গায় রাখবে, এটা হচ্ছে পপুলেশন। আর স্যাম্পল হচ্ছে ওই আমাদের যে কালেক্টকৃত আইটেম গুলো ছিল তার থেকে ধরো ১০০টা কালেক্ট করা আইটেম ছিল, তার মধ্যে থেকে আমরা র্যান্ডমলি ৫টা নিয়ে নিলাম, ৫টা নিয়ে আলাদা করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের স্যাম্পল। স্যাম্পল কি? রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন। মানে পপুলেশনেরই একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট ইজ কল স্যাম্পল। পপুলেশনের উদাহরণ কি হতে পারে? দ্য লিস্ট অফ অল ডিআইইউ স্টুডেন্ট, মানে ডিআইইউ যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো হচ্ছে পপুলেশন। অ্যান্ড এটার আন্ডারে হচ্ছে আমাদের স্যাম্পলিং কি হতে পারে? স্যাম্পল হতে পারে হচ্ছে সাম অফ স্টুডেন্ট অফ এ ক্লাস। মানে একটা ক্লাসের কিছু সংখ্যক স্টুডেন্ট হচ্ছে আমাদের স্যাম্পল। সো পপুলেশন গেল, সিম্পল গেল। এটা হচ্ছে স্মল সাইজ, এটা হচ্ছে লার্জ সাইজের হয়। সো এগুলো লাগবে না এখান থেকে। সো আমরা পরে আসি হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এই দুইটা হচ্ছে এই উইক 3 মেইন টপিক। সো প্রবাবিলিটি স্যাম্পলিং কি? প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে যে যেখানে ইকুয়াল চান্স থাকে, প্রতিটা পিপুলের ইকুয়াল চান্স থাকে সিলেক্ট হওয়ার, এটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। ইস পিপুল হ্যাজ অ্যান ইকুয়াল চান্স অফ সিলেকশন। সো সিলেকশনের চান্স থাকে এবং এটা হয় ইউজ র্যান্ডম সিলেকশন মেথড। এখানে র্যান্ডম সিলেকশন মেথড হয়। রিডিউস স্যাম্পলিং বায়াস, এখানে বায়াস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ এখানে র্যান্ডমলি সিলেক্ট হয়। সো পক্ষপাতিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটা হচ্ছে মোর অ্যাকুরেট এবং সাস্টেনেবল।
যদি বলা হয় প্রবাবিলিটি স্যাম্পলিং এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে কোনটা সব থেকে বেটার, তাহলে অবশ্যই হবে প্রবাবিলিটি স্যাম্পলিং। কারণ কি? কারণ এখানে বায়াস হওয়ার পসিবিলিটি নেই, এটা সাস্টেনেবল এবং প্রতিটা পিপলের সেম চান্স থাকে এটাতে সিলেক্ট হওয়ার। এবার আসি হচ্ছে যে প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে হচ্ছে যে চারটা টাইপ পড়ে। একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং এবং হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। সো সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা কি? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে এভরি পিপল হ্যাজ ইকুয়াল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট চান্স, মানে প্রতিটা পিপলের সমানভাবে চান্স থাকে। আমরা হচ্ছে যে আহ, আহ, 100টা পিপুল আছে, সাপোজ আমাদের হচ্ছে 100টা পিপুল আছে, 100 জন আছে। এখন এই 100 জনের মধ্যে আমরা সিলেক্ট করতে চাই, 100 জনের মধ্যে আমরা 10 জনকে সিলেক্ট করতে চাই। তো 100 জনের মধ্যে 10 জনকে যদি সিলেক্ট করতে চাই, তো সবার চান্স সেম। এখানে এমন না যে তাকেই সিলেক্ট করবো তাকে সিলেক্ট করবো না। সো সিম্পল র্যান্ডমলি সিলেক্ট করে নিবো, সো সবার চান্স সেম থাকে। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর একটা উদাহরণ হতে পারে লটারির টিকিট কাটা। আমরা লটারির টিকিট কাটছি এবং আমরা যদি এটা লটারি ড্র করি, তাহলে কি হবে? যতগুলো লটারির টিকিট কাটা থাকবে সবার সেম চান্স থাকবে পুরস্কার পাওয়ার। এবার আসি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা হচ্ছে যে আমার 100 জন পিপুল আছে, 100 জন পিপুলের মধ্যে আছে 60 জন মেল এবং 40 জন ফিমেল। তো আমি যদি এখন স্যাম্পল কালেক্ট করি এবং সেটা যদি স্ট্র্যাটিফাইড হয়, তাহলে আমার যদি আমার 10টা 100 জনের মধ্যে থেকে আমার 10টা কালেক্ট করা লাগবে। এবং সেটা যদি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং হয়, তাহলে আমাদের হিসাব করতে হবে 100 জনের মধ্যে 60 জন মেল আছে, মেল আছে এবং 40 জন ফিমেল আছে। সো আমি এই 10 জনকে কিভাবে পিক করবো? আমার মাস্ট এখানে 6 জন, এই 10 জনের মধ্যে 6 জনকে হচ্ছে যে মেল নিতে হবে এবং 4 জন ফিমেল নিতে হবে। এই টোটাল 10 জন ফিল আপ করতে হবে। এমন না যে এখান থেকে 7জন মেল অথবা 5জন করে নিয়ে 10 জন ফিল আপ করে, এমনটা করা যাবে না। স্ট্র্যাটিফাইডটা হচ্ছে যে ডিভাইডেড ইন্টু হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস হচ্ছে ছেলে মেয়ে আলাদা অথবা সাব গ্রুপে বিভক্ত করতে হবে এবং সিলেক্ট করতে হবে র্যান্ডমলি। সো আমরা 100 জনের মধ্যে 2টা সাব গ্রুপে সিলেক্ট করলাম এবং পার্সেন্টেজ দেখলাম, এটা 60%, এটা হচ্ছে 40%। সো এখান থেকে হচ্ছে আমরা 6 জন নিব মেল এবং 4 জন নিব ফিমেল, নিয়ে আমরা 10 জন পূরণ পূরণ করবো। এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিংটা হচ্ছে এভরি কমো মেম্বার, মানে আমার যদি 100 জন মেম্বার থাকে, আমি এখন 100 জনের মধ্যে 10 জনকে সিলেক্ট করতে চাই, এটা কিভাবে সিলেক্ট করবো? প্রতি 10 জন পর পর একজন অথবা প্রতি 9 জন পর পর একজন, এভাবে করে আমরা 10 জন সিলেক্ট করব। তো 9 জন পর 10তমকে সিলেক্ট করব, আবার 9 জন পর 20তমকে সিলেক্ট করব, আবার 9 জন পর 29 হয় এবং 30তমকে সিলেক্ট করব। তো এভাবে আমরা তম হিসাবে যেগুলো সিলেক্ট করবো, সেটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। এবার আসি ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিং কি? ডিভাইডেড ইন্টু ক্লাস্টার, মানে গ্রুপে বিভক্ত করব এবং এন্টায়ার ক্লাসটা আর সিলেক্টেড। এবং আমরা যদি 10 জনকে 100 জনকে 10টা গ্রুপে বিভক্ত করি, তাহলে একটা গ্রুপে 10 জন থাকবে এবং গ্রুপের নাম দিলাম এ বি সি ডি ই এফ জি এইচ, এ বি সি ডি ই এফ জি এইচ জে, যে পর্যন্ত গ্রুপের নাম দিলাম। এখন আমি ক্লাস্টারের মাধ্যমে যদি স্যাম্পল কালেক্ট করি, তাহলে আমাকে যে কোনো একটা গ্রুপ অথবা 2টা গ্রুপ টোটালটাই সিলেক্ট করতে হবে। এমন না যে এই এ গ্রুপের একজনকে নিলাম, বি গ্রুপের একজনকে নিলাম, এভাবে করা যাবে না। ক্লাস্টার হচ্ছে টোটাল গ্রুপে ভাগ করতে হবে এবং টোটাল পিপুলকে গ্রুপে বিভক্ত করতে হবে এবং ওই গ্রুপের একটা টোটাল গ্রুপটাকে নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে যে ক্লাস্টার। সো হচ্ছে যে প্রবাবিলিটি স্যাম্পলিং কি? প্রবাবিলিটি স্যাম্পলিং যেখানে আমাদের সবার চান্স সমান থাকে সিলেক্ট হওয়ার, এটা র্যান্ডমলি সিলেকশন হয় এবং এটাতে বায়াস হওয়ার সম্ভাবনা খুবই কম, রেজাল্ট মোর অ্যাকুরেট হয় এবং এটা সাস্টেনেবল হয়। এর মধ্যে হয় সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং এবং ক্লাস্টার স্যাম্পলিং। সো এই 4টার উদাহরণও আমরা দেখেছি। সো এবার আমরা আমাদের স্লাইডে আসি। এখানে দেখতে পাচ্ছি আমাদের স্ট্যাটিস্টিকের ইন্ট্রোডাকশন আছে, টাইপ অফ স্ট্যাটিস্টিক আছে, টাইপ অফ ডেটা আছে এবং আছে হচ্ছে যে পপুলেশন অ্যান্ড স্যাম্পলিং আছে, যেগুলো আমরা অলরেডি করে ফেলছি। এগুলো আমাদের করা হয়ে গেছে এবং এবার আসি টাইপ অফ স্যাম্পলিং, যেটা এখন আমরা কভার করতেছি। এই এই হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিংটা অলরেডি শেষ, এবার আমরা করবো হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং।
সো প্রবাবিলিটি স্যাম্পল আমরা শেষ করে ফেলছি এবং আসি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি যে র্যান্ডম সিম্পল র্যান্ডম সিলেকশন, এখানে আমাদের যতগুলো পিপল আছে তার মধ্যে করে আমরা জাস্ট র্যান্ডমলি পিক করে আলাদা একটা স্যাম্পল কালেক্ট করে ফেলছি। এবং এখানে দেখতে পাচ্ছি ক্লাস্টার স্যাম্পলিং, যেটা বলেছিলাম যে গ্রুপে বিভক্ত করতে হবে। দেখতে পাচ্ছি এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং টোটাল গ্রুপটাকে আমাদের সিলেক্ট করে নিয়েছে। এবার আসি হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। এটা কি? এটা হচ্ছে আমাদের হোমোজিনিয়াস ভাবে করতে হবে। সো আমাদের মেল আর ফিমেলকে আলাদাভাবে, চিলড্রেন আলাদাভাবে, এরকম করে আমাদের গ্রুপ করে পার্সেন্টেজ করে সেই অনুপাতে আমাদেরকে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর ক্ষেত্রে স্যাম্পল কালেক্ট করতে হবে। এবার আসি সিস্টেমেটিক স্যাম্পলিং। দেখতে পাচ্ছি প্রতিটি দুইজনের পর পর একজন করে সিলেক্ট করা হয়েছে। সো ১, ২, ৩ নাম্বার সিলেক্ট হচ্ছে, ৪, ৫, ৬ নাম্বার সিলেক্ট হচ্ছে, ৭, ৮, ৯ নাম্বার সিলেক্ট হচ্ছে। এটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। Systematic sampling follow the specific sequence. Specific sequence follow করে, for example, every 2, 3, 4 or any number of the data taken. So every 2, 3, 4 or any number taken করবে, নিবে। So এবার হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে জাজমেন্টাল স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং, কনভেনিয়েন্স স্যাম্পলিং এবং কোটা স্যাম্পলিং। এই চারটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পড়ে। সো এবার আমরা দেখবো হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিং দেখতে পাচ্ছি। নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা হচ্ছে যে আমাদের পপুলেশন সিলেক্ট হবে, সে জানে না যে আমি সিলেক্ট হব কি হব না। কারণ এখানে হচ্ছে যে ডিপেন্ড করতেছে আমাদের যে রিসার্চার রিসার্চ করতেছে, সেই রিসার্চারের উপর ডিপেন্ড করতেছে, রিসার্চারের জাজমেন্টালের উপর ডিপেন্ড করতেছে। সাপোজ আমি একটা বিষয়ে রিসার্চ করতেছি, আমার এখন রিসার্চ পেপার লেখা লাগবে। সো আমি তাকেই নিব যে রিসার্চ পেপারটা লিখতে পারে। সো এভাবে আমি জাজমেন্ট, আমি হচ্ছে রিসার্চ করতেছি, সো আমার মন মতো আমি কাউকে একজনকে দিলাম। এটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পড়ে। এটা হচ্ছে ডাজ নট র্যান্ডমলি সিলেকশন। এখানে র্যান্ডমলি কোনো সিলেকশন হয় না। এখানে হচ্ছে যে আহ, এখানে হচ্ছে হায়ার চান্স, চান্স অফ বায়াস, এখানে পক্ষপাতিত্ব হওয়ার চান্স সব থেকে বেশি। সো এর মধ্যে আমরা যেটা দেখলাম যে এখানে চারটা আছে। কনভেনিয়েন্স স্যাম্পলিং কি? সিলেক্ট বেজ অন ইস অ্যাক্সেস অর অ্যাভেল। কনভেনিয়েন্স স্যাম্পলিং হচ্ছে যে আমি রিসার্চার, আমি সিলেক্ট করব, আমি সামনে যাকে পাবো, তার যদি হচ্ছে যে আমি মনে করি তাকে সিলেক্ট করা যাবে, সো আমি তাকে সিলেক্ট করব। এটা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে এই যে, এটা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। এখানে যতগুলো কোম্পানি আছে, কোম্পানি সাপোজ একটা ফিডব্যাক লাগবে। এখন আমি তো নতুন, যদি নিউলি মার্কেটেড হয় তাহলে তো আমি ফিডব্যাক পাবো না। সো আমি ফিডব্যাকটা কার কাছ থেকে নিব? আমি যার কাছে সেল করছি তার কাছ থেকে আমি ফিডব্যাক নিব। সো এটা হচ্ছে যে আমাদের কনভেনিয়েন্স স্যাম্পলিং। এবার আসি হচ্ছে জাজমেন্টাল স্যাম্পলিং। জাজমেন্টাল স্যাম্পলিং হচ্ছে রিসার্চার সিলেক্ট স্যাম্পল বেজ অন পার্সোনাল জাজমেন্ট অন এক্সপার্টিস। আমি ফার্স্টে যেটা বললাম, আমার রিসার্চ করতেছি, রিসার্চ পেপার লেখা লাগবে। সো আমি কাকে নিব? আমার হচ্ছে আমি যাকে চিনি এবং যে রিসার্চ পেপার লিখতে পারে, আমি তো তাকে নিব। সো এটা হচ্ছে জাজমেন্টাল স্যাম্পলিং। সো জাজমেন্টাল স্যাম্পলিং এর একটা এক্সাম্পল দেখে রাখি। এই যে আহ, যে রিসার্চার, সে সে রিসার্চ করতেছে, তার একটা টিম মেম্বার লাগবে। তো টিম মেম্বারের তাদেরকেই নিবে যারা রিসার্চ পারে। এটা হচ্ছে জাজমেন্টাল স্যাম্পলিং। এবার আসি স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিংটা হচ্ছে আমি একজনকে সিলেক্ট করব, সে আবার একজনকে সিলেক্ট করবে, সে আবার আরেকজনকে সিলেক্ট করবে। সাপোজ আমার হচ্ছে যে একটা ফ্রেন্ড আছে, আমি রিসার্চ করছি যারা মাদকাসক্ত করে তাদেরকে নিয়ে। সো যারা নেশা করে, মাদকাসক্ত আসক্ত, তারাই তো তাদেরকে ভালো করে চিনবে। সো আমি একজনকে চিনি, আমি তাকে নিলাম। সে আবার তার সাথে যে একসাথে বসে যারা আহ নেশা নেশা করে বা মাদক নেয়, মাদক দ্রব্য সেবন করে, সে আবার তাকে নিবে। এরকম করে আমাদের যে সার্কেলটা হয়ে যাবে, যে স্যাম্পলটা পাবো, সেটা হচ্ছে আমাদের স্নোবল স্যাম্পলিং হিসেবে কাউন্ট হবে। এবার আসি, কনভেনিয়েন্সটা হয়ে গেছে। কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিংটা কি? কোটা স্যাম্পলিং ফিক্সড নাম্বার অফ স্যাম্পল ফ্রম ইচ গ্রুপ। এটা হচ্ছে প্রতিটা গ্রুপ থেকে আমাদের ফিক্সড নাম্বার নিতে হবে। সাপোজ 80% পপুলেশন আর মেল এবং 40% পপুলেশন আর ফিমেল। সো এটা যেটা করব, সেম ভাবে নিব ফিমেল এবং মেল। এটা হচ্ছে যে কোটা স্যাম্পলিং এর মধ্যে পড়ে। এবার আসি সেন্ট্রাল টেন্ডেন্সি। এটা হচ্ছে আমাদের শেষ। স্নোবল স্যাম্পল এক্সিস্টিং পার্টিসিপেন্ট রেফার অর রিকোয়ার রিক্রুইট নিউ পার্টিসিপেন্ট। তো এটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। এবার আসি সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি কি? এখান থেকেও একটা ভালো লেভেলের প্রশ্ন আসতে পারে। মিন, মোড এবং মিডিয়ান আর মেজার অফ
দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সির এই যে তিনটা মিলন করাই হচ্ছে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি। ফার্স্টে দেখবো মিন। মিন কি? মিন হচ্ছে আমাদের কোনো একটা ডেটার অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? সাম অফ অল নাম্বার ডিভাইডেড বাই দ্য টোটাল নাম্বার। সাপোজ এখানে আমার 5টা নাম্বার আছে, 1 2 3 4 5, যেটার ভ্যালু হচ্ছে 1 2 3 4 5, টোটালটা যোগ করলে কত হয়? 15 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের সাম অফ নাম্বার। এটা হচ্ছে সাম অফ নাম্বার, যেটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করি সামেশন অফ এক্স দ্বারা। এবং আমাদের টোটাল নাম্বার আছে কয়টা? 5টা। তো যেটা আমরা এন দ্বারা রিপ্রেজেন্ট করি। সো সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন, যেটা রেজাল্ট পাবো সেটাই হচ্ছে আমাদের মিন। এবার আসি মোড। মিন হচ্ছে, এবার আসি মোড। মোড হচ্ছে মোস্ট কমন নাম্বার। এখানে থেকে পাচ্ছে আমাদের কিছু ভ্যালু নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলোর মধ্যে সব থেকে বেশি যে নাম্বারটা থাকবে সেটাই হচ্ছে আমাদের মোড হবে। দেখতে পাচ্ছি এখানে আমাদের 14 আছে 3 বার এবং 11 আছে 2 বার। একটা, দুইটা, তিনটা। 14 দেখতে পাচ্ছি 2টা আছে এবং আমরা দেখতে পাচ্ছি 11 আছে হচ্ছে একটা, 2টা আছে 11। বাকি সব নাম্বারগুলো একটা একটা করে আছে, যে 13 একটা, 15 একটা, 12 একটা, 14 একটা, 16 একটা, 17 একটা। সো এখান থেকে সব থেকে বেশি কি আছে? বেশি আছে হচ্ছে 14। সো 14ই হবে আমাদের মোট। এবার আসি, আহ এটা হচ্ছে মিন বের করছি। এবার আসি হচ্ছে মিডিয়ান। মিডিয়ান হচ্ছে মিডিল নাম্বার। সো মিডিল নাম্বারে আমরা দুইটা ভাবে করতে পারি, একটা হচ্ছে অড হতে পারে, একটা হচ্ছে ইভেন হতে পারে। অড আর ইভেনটা কি? আমাদের যে এনটা বের করব, এন হচ্ছে যে অড হতে পারে অথবা এন আমাদের ইভেন হতে পারে। যদি ইভেন নাম্বার হয় তাহলে ফর্মুলা এটা, যদি অড নাম্বার হয় তাহলে ফর্মুলা এইটা। সাপোজ আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি দেখে ফেলছি, মিন দেখে ফেলছি এবং হচ্ছে মোডও দেখে ফেলছি, ফ্রিকোয়েন্সি। এবার আসি মিডিয়ান। মিডিয়ান ইজ এ কল্ড মিডিল ভ্যালু। বাট এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে আমাদের যখন আমরা মিডিয়ান বের করব তখন আমাদের অবশ্যই ডেটাটা সর্টেড থাকতে হবে। যদি আমাদের ডেটাটা আনসর্টেড থাকে, সো আমাদেরকে সেটাকে আগে সর্টেড করে নিতে হবে। সর্টেড করে নেওয়ার পরে আমরা মিডিয়ানটা বের করতে পারবো। সো এখন আমরা হচ্ছে মিডিয়ান বের করতেছি। তো মিডিয়ান বের করার জন্য আমাদের এখানে একটা ডেটা দেয়া আছে। ডেটা গুলোকে আমাদের দেখতে পাচ্ছি আনসর্টেড আকারে আছে। সো আমরা ডেটা গুলোকে সর্টেড করে নিয়েছি এবং দেখতে পাচ্ছি এখানে আমাদের এন সমান সমান কত? 1 2 3 4 5 6 7 8 9। সো এন ইকুয়াল টু 9। এটা কি ইভেন নাকি অড? এটা দেখতে পাচ্ছি আমাদের যেহেতু 9 অড নাম্বার, সো এটা হচ্ছে অড। সো আমাদের ফর্মুলাটা হবে এটা, n ডিভাইডেড বাই 2 প্লাস 1। সো 9 ডিভাইডেড বাই 2, যেটা হচ্ছে 4.5 প্লাস 1 ইকুয়াল টু 5। সরি, এটা 4 লিখে ফেলছি, 2। সো এটা হবে কত? 4.5। তো 4.5 যোগ 1 ইকুয়াল টু 5। অথবা হচ্ছে যে 9 আর 1 যোগ করলে 10 হয়, 10 কে আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে যে আমাদের 5 হয়। সো এটাই হচ্ছে আমাদের এই যে 5 বের হয়ে গেছে। সেম ভাবে যদি এখানে 10 থাকতো তাহলে আমাদের এই ফর্মুলাটা হতো। তো এই ফর্মুলাকে আমরা জাস্ট ভ্যালু গুলো বসাই, আমরা মান বের করে ফেলতে পারবো। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে মিন হোয়েন মিডিয়ান, সরি, মিডিয়ান হোয়েন মিন। মানে হচ্ছে আমাদের মিন থাকা সত্ত্বেও আমরা কেন মিডিয়ানটা ইউজ করব? মিডিয়ান ইউজ করব কারণ মিডিয়ান ইজ নট অ্যাফেক্ট বাই আউটলায়ার। আমাদের মিন যেটা, সেটা হচ্ছে যেহেতু সবগুলো সাম করে বের করা হয়, সো আমাদের এটা যদি আউটলেয়ার থাকে তাহলে আউটলেয়ারের মিনের উপর একটা ইফেক্ট পড়ে। বাট মিডিয়ান যদি আমরা বের করি তাহলে মিডিয়ানের আউটলেয়ার কোনো ইফেক্ট ফেলে না, কারণ এটা আমরা মধ্যমের মধ্যম মানটাই বের করি। সো মিডিয়ান, সো আমাদের যদি প্রশ্ন আসে সেটা হচ্ছে হোয়াই নিড মিডিয়ান হুইন মিন হ্যাজ, তাহলে অবশ্যই এটা জাস্ট আউটলেয়ার। আউটলেয়ারের জন্য মূলত আমরা মিডিয়ান ইজ নট এফেক্ট বাই আউটলেয়ার। সো এটাই হচ্ছে আমাদের এখানকার মূল অ্যান্সার। আউটলেয়ার ডাজ নট এফেক্ট দ্য মিডিয়ান ভ্যালু। সেম কথা বলতেছে। আউটলেয়ার কি? আউটলেয়ার হচ্ছে আমাদের এই যে নাম্বার গুলো থাকবে সেই নাম্বার থেকে সব থেকে অনেক বেশি অথবা অনেক কম একটা নাম্বার থাকবে, সেগুলি হচ্ছে আমাদের আউটলেয়ার। আউটলেয়ার আমরা বের করা শিখবো, লাস্টে আছে আমাদের আউটলেয়ার বের করা। এবার আসি হচ্ছে যে ডাটা, ডাটা স্প্রেড। সো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের আউটলেয়ার হয়ে গেছে। ডাটা স্প্রেড, এটা কি? ডিপ্রেশন ইজ কল্ড ডিপ্রেশন, dispersion, sorry, dispersion. How data value are spread or scattered
অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে যত দ্রুত হয় সেটাই হচ্ছে যে আমাদের ডিসপারশন। এবং এখানে হচ্ছে যে আমাদের ভ্যারিয়েবল ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আমরা হচ্ছে এখান থেকে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটাই পড়বো। সো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ পড়বে এবং এখানে একটা রেঞ্জ আছে। রেঞ্জ কি? ম্যাক্সিমাম ভ্যালু বিয়োগ মিনিমাম ভ্যালু, এটা থেকে যেটা বের হবে সেটাই হচ্ছে রেঞ্জ। তো আমরা একটা রেঞ্জ দেখে আসি। এখানে দেখতে পাচ্ছি আমাদের রেঞ্জের ফর্মুলা কি? ম্যাক্সিমাম ভ্যালু বিয়োগ মিনিমাম ভ্যালু। এখানে আমাদের ডেটা আছে, ডেটাটাকে সর্টেড করে দেখতে পাচ্ছি মিনিমাম ভ্যালু 11 এবং ম্যাক্সিমাম ভ্যালু 17। সো 17 মাইনাস 11 ইকুয়াল টু 6। সো এই ডেটার রেঞ্জ হচ্ছে 6। এবার আসি হচ্ছে যে ইন্টার কোয়ার্টাইল অ্যান্ড ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। কোয়ার্টাইল এবং হচ্ছে যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এই দুইটা এবার দেখবো। এখানে চারটা পার্টে বিভক্ত করব। সো কোয়ার্টাইল কি? ডিভাইডেড দ্য ডেটা সেট ইন্টু 4 ইকুয়াল পার্ট। চারটা পার্টে বিভক্ত করব। ডেটা সেট ইজ অ্যাসেন্ডিং অর্ডার। ডেটা সেটকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। একটা পার্ট হচ্ছে Q1, Q2, Q3। এই করার সাথে সাথে আমাদের আরেকটা পার্ট পার্টটা হয়ে যাবে। সো 25%, তারপর 50%, তারপর 75%। প্রতি পার্ট হচ্ছে 25% করে। তো এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে আমাদের কোয়ার্টাইলের ফর্মুলা। কোয়ার্টাইলের ফর্মুলা কি? ইউকে ইকুয়াল টু কে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর। এটা হচ্ছে কোয়ার্টাইলের ফর্মুলা। এখানে কে কি হতে পারে? কে হতে পারে ওয়ান, টু অর থ্রি। এই তিনটাই হতে পারে, এর বাইরে আর হওয়ার সম্ভাবনা খুবই কম। সো নাই কমন লিখছো তো নাই। সো কে কে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলে বলা হয়েছে যে আমাদের এখানে কোয়ার্টাইল গুলো বের করো। Q1, Q2 এবং ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল বের করো। তো Q1 এর জন্য আমাদের এন প্লাস ওয়ান। এনটা কি? এন হচ্ছে আমাদের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার নাম্বার অফ টোটাল নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে দেখতে পাচ্ছি আমাদের এন হচ্ছে যে 10। সো এন কত? এন হচ্ছে আমাদের 10। তো সব জায়গায় এন এর জায়গায় 10। এবং আমাদের জাস্ট এখানে কে এর ভ্যালুটা চেঞ্জ হয়। কোয়ার্টাইলে কে এর ভ্যালুটা চেঞ্জ হয়। যদি ফার্স্ট কোয়ার্টাইল বলে তাহলে কে এর ভ্যালু 1, সেকেন্ড কোয়ার্টাইল বললে কে এর ভ্যালু 2, থার্ড কোয়ার্টাইল বললে কে এর ভ্যালু 3। দেন এভাবে করার পর আমাদের একটা ভগ্নাংশ আকারে আসবে। যেটা আসবে ওটা হচ্ছে তম পদ। সো এখানে দেখতে পাচ্ছি 2.75 তম পদ। এটা হচ্ছে 1তম পদ, এটা হচ্ছে 2তম পদ, এটা হচ্ছে 3তম পদ। বাট আমার তো আছে 2.75 তম। সো 2.75 তমটা কোথায় আছে? 2.75 তমটা আছে 2 আর 3 এর মাঝখানে। 2 আর 3 এর মাঝখানে যে ভ্যালুটা থাকবে সেটাই। সো আমরা ভ্যালু হিসেবে 5 নিয়ে নিচ্ছি। 4 এবং 6 আছে, সো মাঝখানে যেহেতু সো 5। সেম ভাবে আছে 5.5তম পদ। সো 1 2 3 4 5। সো এটা হচ্ছে 5তম পদ, এটা হচ্ছে 6তম পদ। সো আমার যেহেতু 5.5 আসছে, সো এর মাঝখানে যে ভ্যালুটা সেটাই। যদি 5.1ও আসতো তাও আমরা মাঝখানেরটাও নিতাম। 5.01 এটাও আসতো তাও আমরা মাঝখানের এই 11টাই নিতাম। 11 এখানে থাকুক আর না থাকুক ডাজেন্ট ম্যাটার। সো কোয়ার্টাইলটা আমরা বের করা শিখে ফেলছি। এবার আসি হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের ক্ষেত্রে সূত্র আছে, সেটা হচ্ছে যে কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল বিয়োগ ফার্স্ট কোয়ার্টাইল, যেটা বের হবে ওইটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ওকে, আই কিউ আর ইকুয়াল টু Q3 মাইনাস Q1। এই দুইটা সূত্রই আমাদের হচ্ছে যে আউটলায়ারের ক্ষেত্রে লাগবে, যেটা আমরা একটু পরে দেখবো। সাপোজ এখানে আমাদের হচ্ছে যে ফার্স্ট কোয়ার্টাইল কত বের হয়েছে? ফার্স্ট কোয়ার্টাইল বের হচ্ছে 5 এবং থার্ড কোয়ার্টাইল বের হচ্ছে 17। সো 5 আর 17, কোয়ার্টাইল 17 এবং ফার্স্ট কোয়ার্টাইল 5, দুইটা বিয়োগ করলে হয় 12। তো আমাদের এই ডাটার জন্য ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে 12। সাপোজ আমাকে এই ডাটাই দিয়ে বলে যে এই ডাটা থেকে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করো। সো আমরা Q1 বের করবো এবং Q3 বের করবো। Q3 এবং Q3 থেকে Q1 বিয়োগ করবো, যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। অথবা বলে যদি এই ডাটা থেকে কোয়ার্টাইল বের করতে, সো আমরা এই ডাটা থেকে কোয়ার্টাইল বের করতে পারবো। এবং বলতে পারি এই ডাটা থেকে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ অথবা আউটলেয়ার আছে কিনা সেটা চেক করতে বলতে পারে। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। আমাদের যাই থাকুক আমাদের ফার্স্টে কোয়ার্টাইল বের করা লাগবে। কোয়ার্টাইলের ফর্মুলা হচ্ছে কে ইকুয়াল টু কে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর। এবং তারপরে বের করা লাগবে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা বের করা লাগবে, যেটা হচ্ছে Q3 - Q1। তারপরে আমাদের যদি আউটলেয়ার বের করতে বলে তাহলে আমরা আউটলেয়ার বের করবো। আউটলেয়ার বের করার জন্য আমাদের আলাদা একটা সূত্র আছে, ওই সূত্র ফেলায় আমরা আউটলেয়ার ইজিলি বের করতে পারি। এখন আমাদের যদি বলে বক্স প্লট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা। আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনই হচ্ছে আমাদের বক্স প্লটের মূল কাজ হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন।
বক্স প্লটে পাঁচটা জিনিস থাকে, একটা হচ্ছে মিনিমাম ভ্যালু, একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, একটা হচ্ছে Q1, Q2 এবং Q3, এই তিনটা থাকে। এবং এর বাইরে যেগুলো থাকে মানে এই রেঞ্জের বাইরে যেটা থাকুক, এটা এই পাশে হোক অথবা এই পাশে হোক, যেটাই থাকুক সেটা হচ্ছে আউটলেয়ার। সো বক্স প্লটে কয়টা থাকে? বক্স প্লটে পাঁচটা না ছয়টা থাকে। সো মিনিমাম, ম্যাক্সিমাম, আউটলেয়ার, Q1, Q2, Q3, এই ছয়টা থাকে বক্স প্লটে। এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা এক্সারসাইজ দেওয়া আছে। সো আমরা আমাদের স্লাইডে চলে যাই। সরি, ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছি এটা শেষ বক্স প্লট। এই যে এখানে হচ্ছে বক্স প্লট থাকে। এই যে এটা হচ্ছে কোয়ার্টাইল রেঞ্জ, এইভাবে চারটা ভাগে ভাগ করা হয়। প্রথমটা 25, তারপরটা 25, তারপরটা 25, তারপরটা 25। টোটাল হচ্ছে 25, 25, 25, 25, 4 25 100, এভাবে ভাগ করা হয়। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের ফর্মুলা দেওয়া আছে এখানে। সো এভাবে হচ্ছে আমাদের কোয়ার্টাইল রেঞ্জ বের করা হয়। এখানে বক্স প্লট দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, এই যে ছয়টা পয়েন্ট আছে। আউটলেয়ার, ম্যাক্সিমাম ভ্যালু, থার্ড কোয়ার্টাইল, মিনিমাম, মিডিয়ান, ফার্স্ট কোয়ার্টাইল, মিনিমাম। এটা পাতালি ভাবে লিখেছি, আর এটা হচ্ছে আহ লম্বা ভাবে আছে। ওকে, এবার আসি হচ্ছে যে আমাদের আউটলেয়ার। আউটলেয়ার বের করার এখানে একটা এক্সাম্পল করে দেওয়া আছে। সো আমি একটু সহজভাবে করার ট্রাই করি। আমরা হচ্ছে এই এক্সাম্পলটা করেছি। এখন আমরা হচ্ছে যে এই এক্সাম্পলটা আমরা করব। ওকে, এই এক্সাম্পলটা কি আছে? এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা গিভেন ডেটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সো n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু হচ্ছে যে আমাদের 15। সো 15টা ডেটা আছে, এই ডেটাগুলোকে আমরা সর্টিং করব। সো অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং করব। এখানে দেখতে পাচ্ছি সর্বনিম্ন হচ্ছে 31 এবং সর্বোচ্চ হচ্ছে 174। সো 174 হচ্ছে সর্বোচ্চ। সো এই রেঞ্জের মধ্যে আছে। সো এগুলো আমরা সর্টিং করে নিব। সো এখানে আমরা সর্টিং করে নিয়েছি। দেখতে পাচ্ছি 31 থেকে 174 পর্যন্ত সর্টিং করা আছে। এখন দেখি আমাদের প্রশ্ন কি বলা আছে। প্রশ্ন বলা আছে যে ফাইন্ড অল পসিবল আউটলেয়ার ফর দ্য ফলোইং সেট অফ ডেটা। আমাদের এই ডেটা থেকে আউটলেয়ার বের করতে বলছে। সো আমরা আউটলেয়ার বের করার জন্য কি করবো? ফার্স্ট হচ্ছে কোয়ার্টাইল গুলো বের করবো। আমাদের দুইটা কোয়ার্টাইল লাগবে, একটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল এবং আরেকটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল। সো এই ডেটা থেকে আমরা ফার্স্ট কোয়ার্টাইল বের করবো। এটা এখানে আমরা ফার্স্ট কোয়ার্টাইল বের করছি, এখানে আমরা সেকেন্ড কোয়ার্টাইল বের করছি। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, ফার্স্ট কোয়ার্টাইল বের করা হয়েছে এবং সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল বের করা হয়েছে। ফার্স্ট কোয়ার্টাইলে হচ্ছে কে এর মান 1, কোয়ার্টাইলের মান এখানে কে এর মান 3। এখানে 1 বসানো যায় না, বসানো যায়, এই জন্য বসাইনি। বাকিগুলো সব সেম আছে। দেখতে পাচ্ছি এখানে আমাদের 4তম পদ এবং হচ্ছে 12তম পদ আসছে। 4তম পদ এবং 12তম পদ 1 2 3 4, 4তম পদ দেখতে পাচ্ছি 70 এবং 12তম পদ দেখতে পাচ্ছি হচ্ছে যে 95। সো এই দুইটা হচ্ছে আমাদের কোয়ার্টাইল বের করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করবো। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কি? Q3 মাইনাস Q1। সো Q3 মাইনাস Q1, 95 বিয়োগ 70 বের করলে আমাদের 25 পাই। সো আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করা হয়েছে এবং আমাদের কোয়ার্টাইল বের করা হয়েছে, এবং আমরা এবার আউটলেয়ার বের করবো। আউটলেয়ারের দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে লোয়ার বাউন্ডারি জন্য একটা ফর্মুলা, আর একটা হচ্ছে আপার বাউন্ডারির জন্য একটা ফর্মুলা। সো লোয়ার বাউন্ডারির জন্য একটা ফর্মুলা কি? Q1 মাইনাস 1.5 IQR, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সো এটা হচ্ছে লোয়ার বাউন্ডারির জন্য। আপার বাউন্ডারির জন্য কি? Q3 প্লাস 1.5 গুণন IQR, এটা হচ্ছে আপার বাউন্ডারির জন্য। ওকে, সো এখানে ডিফারেন্সটা হচ্ছে Q1 আর এখানে হচ্ছে Q3। আপারের জন্য Q3, লোয়ারের জন্য Q1। এন্ড এখানে হচ্ছে যে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস প্লাস, এটাই ডিফারেন্স। সো আমাদের ভ্যালু গুলো বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি Q1 হচ্ছে 70, যেটা হচ্ছে এখান থেকে আমরা Q1টা 70 পেয়েছি। কালারটা একটু চেঞ্জ করে নিই। Q1 70 পেয়েছি। সো 70 বসিয়ে দিয়েছি, মাইনাস 1.5 যেটা আমাদের সূত্রের জন্য IQR হচ্ছে। IQR এখান থেকে আমরা পেয়েছি 25। তো এটা বসাই দিলে হয় 32.5। এবং এটা লোয়ার বাউন্ডারির জন্য দেখলাম। এবার দেখবো আপার বাউন্ডারির জন্য। আপার বাউন্ডারির জন্য দেখতে হচ্ছে যে Q3 95, এখান থেকে পেয়েছি Q3 95। এবং আমাদের বাকি যা আছে সব সেম, এখানে জাস্ট যোগ হবে। সো এখানে পাই হচ্ছে 132.5। বাট এখানে আমাদের যে গিভেন ডেটা ছিল, এটার রেঞ্জ কত? এটার রেঞ্জ ছিল 31 থেকে 174। এটা ছিল আমাদের গিভেন ডেটার রেঞ্জ। বাট আমরা যে আউটলেয়ারের যে রেঞ্জটা পেলাম, রেঞ্জটা হচ্ছে 32.5 থেকে 132.5, এই রেঞ্জটা পেয়েছি। এই রেঞ্জের বাইরে যে ভ্যালু গুলো আছে সব আউটলেয়ার। তো দেখতে পাচ্ছি আমাদের মিনিমাম আউটলেয়ারের জন্য মিনিমাম ভ্যালু হচ্ছে 32.5, যেটা এখানে। এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 132.5, যেটা হচ্ছে যে যে এখানে থাকবে। তো
এবং এই রেঞ্জের বাইরে দুইটা ভ্যালু আছে, সেটা একটা হচ্ছে 31 আছে আর একটা হচ্ছে 174 আছে। তো 31 আর 174 এই দুইটা হচ্ছে আমাদের এই ডেটা সেটের জন্য আউটলিয়ার, বাকিগুলো হচ্ছে আমাদের এই ডেটা সেটের মধ্যেকার রেঞ্জ। তো আমরা বের করা শিখেছি আমাদের যে রেঞ্জটা দেওয়া থাকবে এবং আমরা যে রেঞ্জটা বের করব, এই রেঞ্জের বাইরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের আউটলিয়ার। তো বাইরে আছে 174 আর 31, আর বাকিগুলো সব ভিতরে আছে। সো আমাদের Q1 পাইছিলাম হচ্ছে 70, আর মিডিয়ান বা Q3 পাইছিলাম হচ্ছে 87 এবং Q3 পাইছিলাম 97। সো মিনিমাম, ম্যাক্সিমাম, Q1, Q2, Q3 এবং আউটলিয়ার ছয়টাই আমরা পূরণ করে ফেলছি। এবং আমাদের আউটলিয়ার, এই ডেটা সেটের জন্য আউটলিয়ার হচ্ছে 31 আর হচ্ছে 174, এই দুইটা হচ্ছে আমাদের আউটলিয়ার। সো আশা করি আউটলেয়ার ক্লিয়ার হয়ে গেছে। এবং আমাদের যদি বলে যে এই আউটলেয়ারকে অবশ্যই বক্স প্লট আকারে রিপ্রেজেন্টেশন করতে হয়, সো এইটাকে আমরা হচ্ছে এইভাবে সাজিয়ে দেখিয়ে দিব। সো এটাই ছিল হচ্ছে উইক থ্রির টপিক, এবং আশা করি যে এই এক্সারসাইজটা আমরা পারবো। এখানে কি করব, আমাদের দেখতে পাচ্ছি এখানে 11টা ভ্যালু আছে, এই ভ্যালুগুলোকে আমরা সর্টিং করে নিব। সর্টিং করার পর কি বের করব, Q1 বের করব, আর একটা হচ্ছে যে Q3 বের করব, দেন বের করব হচ্ছে IQR, দেন হচ্ছে আপার, লোয়ার বাউন্ডারি এবং আপার বাউন্ডারি বের করবো। ওই লেন্সের বাহিরে যা থাকবে সেটা হচ্ছে আমাদের আউটলায়ার। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।